নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আবার আজকে চলে এসেছি এক নতুন টপিক নিয়ে। আমি শ্রী শিবপ্রসাদ কাঁসারি, ল্যাবরেটরি টেকনোলজিস্ট, এবং আমাদের সাথে আছেন শ্রদ্ধেয় ডাক্তারবাবু, শ্রদ্ধেয় শ্রী দেবদাস মাখাল। আমরা নমস্কার। আমরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডাক্তারবাবু থেকে জেনে নেব। আমরা সবাই জানি আমাদের এখন ঘরে ঘরে গ্যাসের সমস্যা, এবং সেটা আমরা দেখতেও পাই। আর ডাক্তারবাবুর চেম্বারেও অনেক রুগী আসেন যারা এই গ্যাসের সমস্যায় ভোগেন। তাই আজ আমরা ডাক্তারবাবু থেকে জেনে নেব যে এত গ্যাসের সমস্যা বাড়ছে কেন দিনে। তো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই গ্যাসের সমস্যার কারণ নিয়ে যে প্রশ্ন আসছে, সেই প্রশ্নের কারণ অনেকগুলো। এই কারণের মধ্যে কয়েকটি প্রধান কারণগুলো একটু আলোচনা করি। বিস্তারিত আলোচনা করতে গেলে অনেকটা বেশি সময় চলে যাবে। প্রধান কারণ হিসেবে যে আমরা খাদ্য গ্রহণ করছি, সেখান থেকেই আমাদের ভুলগুলো থেকে যায়। সেই ভুলগুলোর মাধ্যমে গ্যাসের কারণ হিসেবে থেকে যায়। সেগুলো আমরা বুঝতে পারি না যে এই কারণের জন্য এই কারণগুলো হচ্ছে। বিশেষ করে বলতে গেলে যে আমরা চিবিয়ে খাওয়া, খাদ্য পরিপাক হয় আমাদের মুখ গহ্বর থেকে আর পাই পর্যন্ত। পরিতন্ত্রটা এত বড় একটা লম্বা পরিতন্ত্র রয়েছে, প্রায় 26 থেকে 28 ফুট লম্বা। এই পাই মুখ গহ্বর থেকে পাই পর্যন্ত, মানে মলদার পর্যন্ত 26 থেকে 28 ফুট লম্বা। এর মধ্যে যে আমরা খাবারগুলো খাওয়ার পর বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিপাকীয়টা সম্পূর্ণ বিপাকীয় বা পাচন ক্রিয়াটা যত ভালো হবে, তত হজমটা খুব ভালোভাবে হবে, তাতে গ্যাস অম্বলটা খুব কম থাকে। এইখানে প্রথম আমরা শুরুটা এই দাঁত দিয়ে শুরু হয় বা মুখ গহ্বর থেকে শুরু হয়। এখানে আমি যদি ভালোভাবে চিবিয়ে খাই, তখন খাবারটা টুকরো টুকরো হয়ে যায়, ছোট হয়ে যায়, বন্ধ হতে সাহায্য করে। এবং মুখ গহ্বরের দু পাশে স্যালাইভারি গ্ল্যান্ড আছে, সেখান থেকে স্যালাইভারি জুস বেরোয়। সেখান থেকে বিভিন্ন উৎসেচকের সাহায্যে পরিপাকটা শুরু হয়। কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে দেখা গেছে, বা এখন ব্যস্ততার জন্য এই বিষয়টা তৈরি হয়েছে, যে অল্প সময়ের মধ্যে আমার এই খাবারটা তাড়াতাড়ি খেতে হবে, তার ফলে সঠিকভাবে সেই চিবিয়ে খাওয়ার প্রবণতাটা কমে যায় বা মনে থাকে না, তাড়াহুড়ো করে খেয়ে নেওয়া হয়। আরেকটা বিষয়, এই যে আমরা কোনো কিছু টিভি বা ফোন দেখে দেখে আমরা খাদ্য গ্রহণ করছি, তো সেইখানে সেই খাবারটা গ্রহণ করার সময় ব্রেন কিন্তু বুঝতে পারছে না যে আমি কি খাচ্ছি। আমি যে খাবারটা খাচ্ছি সেটা ঠান্ডা কি গরম, সে টেম্পারেচারটা কেমন রয়েছে সেটাও অনুভব করতে পারছি না। খাবার খেয়ে নিলাম, কিন্তু আমার ব্রেন বুঝতে পারছে না বা ব্রেন অনুভব করতে পারছে না যে আমার খাওয়া সম্পূর্ণ হয়েছে কিনা। তখন পেটে যেন ক্ষুধা রয়েছে মনে হচ্ছে, কিন্তু অনেকটা পরিমাণ আমার খাওয়া হয়ে গেছে। যদি ফোন দেখতে দেখতে বা টিভি দেখতে দেখতে খাই, অন্য মানুষ হয়ে যদি খাই, তাই খাওয়ার সময় খাবার প্রতি যে কি খাবার খাচ্ছি, সেই খাবার খাদ্যের উপরে আমাদের মনোযোগটা যেন সঠিকভাবে থাকে। সেই মনোযোগটা সঠিকভাবে থাকলে আমাদের এই যে মুখ গহ্বর থেকে শুরু হয় পাচন ক্রিয়া, সেখানে যে বিভিন্ন রকম উৎসেচক বা বিভিন্ন রকম হরমোন নিঃসরণ হয়, যেগুলো খাবার পাচনের জন্য সুবিধা হয়, সেই রসগুলো নিঃসরণ বেশি বেশি করে নিঃসরণ করার আমাদের ব্রেন যদি সিগন্যাল না পাঠায়, তাহলে নিঃসরণ হবে না ঠিকঠাক ভাবে। সেই উৎসেচক বা এনজাইম, সেগুলো খুব প্রয়োজন খাদ্য পাচনের জন্য। সঠিকভাবে মনোনিবেশ করতে হবে যে খাবার গ্রহণের সময় আর কি খাচ্ছি। যে খাবারগুলো খেলে আমাদের শরীর সহজে হজম করতে পারবে না, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, আমাদের যে লাইফস্টাইলটা আমরা যেদিকে পাল্টে পাল্টে ফেলেছি, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আমরা একটু মুখরোচক খাবার খেতে খুব পছন্দ করি। আর মুখরোচক খাবারগুলো বেশি পরিমাণ আমার গ্যাস তৈরি করতে সাহায্য করে। এখন তো এমন হয়ে যাচ্ছে ফাস্ট ফুড ছাড়া লোক ভাবতেই পারে না খাবার দাবার। সেই রকম ফাস্ট ফুড যত আমরা বেশি করে গ্রহণ করছি, আমাদের মন ভরছে, পেট ভরছে, স্বাদও লাগছে যে আমরা ঠিক খাবার খাচ্ছি, কিন্তু সেটা শরীরের জন্য উপযোগী নয়, সেটা অ্যাসিডের কারণ হিসেবে দাঁড়াচ্ছে। আর সঠিক সময়ে আমরা খাওয়া দাওয়া করি না। যারা সঠিক সময়ে খাওয়া দাওয়া করে,
মানে আজকে যে সময়টা খেলাম কালকের ওই সময় দুপুরে খাবার খেলাম বা রাতে খাবার খেলাম, তাহলে একই সময় যদি খাই তাহলে আমাদের শরীরে হজম ক্ষমতা অনেকটা বৃদ্ধি পায়। কারণ এইসব উৎসেচক বা এনজাইম গুলো ওই নিঃসরণ হয় একই সময়, বেশি পরিমাণে নিঃসরণ হয়। তাই যে আজকের একটা সময় খেলাম, কালকে দুপুরে 3টের সময় খেলাম, কারণ এখানে হজমের ব্যাঘাত ঘটবে, অ্যাসিডের পরিমাণটা বাড়বে। আরো রয়েছে যেমন খাবারের গুণগত মান খুবই কমে গেছে। আগে যে পরিমাণ সার বিষ ইউজ হতো না সবজি খেতে বা কোনো ফসলের খেতে, এখন প্রচুর পরিমাণে রাসায়নিক কীটনাশক, রাসায়নিক সার ব্যবহার হচ্ছে। তার ফলে তার কিছু কিছু অংশ আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, সেগুলো তার পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়। আর যে খাবারটা আমরা খাচ্ছি সেই খাবারটার গুণগত মান সেইভাবে থাকে না, যার ফলে আমাদের পেটের সমস্যাগুলো ক্রমশ ক্রমশ বেড়ে যাচ্ছে, শরীরে পুষ্টির অভাব হচ্ছে, শরীরে এনার্জিও কমে যাচ্ছে, একদম সমস্ত দিক থেকে আমরা দুর্বল হয়ে পড়ছি। তো আমরা সময় মতো খাওয়া দাওয়া, সময় মতো মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া, চিবিয়ে খাওয়া, এবং কিছু খাবার এখানে সব আলাদা আলাদা করে বলা সম্ভব নয়, তবে আমরা প্রত্যেকে কম বেশি জানি যে কোনটা কোন খাবারগুলো, যে জাঙ্ক ফুড বা যে তেল মশলা কম, সাধারণ খাবার গুলো বেশি খাবো, যেগুলো রিচ খাবার বা জাঙ্ক ফুড সেগুলো এড়িয়ে চলবো। এভাবে করলে অনেকটা গ্যাস থেকে কম বাঁচা যায়, আর গ্যাস অনেকটা কম হবে। আর এর উল্টোটাই করলে একটু বেশি হবে। আবার অনেকে নেশাকর দ্রব্য প্রচুর হারে সেবন করে, সেখানে তাদের শরীরে তো ভীষণ ভাবে প্রবলেম আসবে। এইরকমই কিছু কারণ আমি আলোচনা করলাম আজকে। আচ্ছা, এই গ্যাসের জন্য কি জল কোনো একটা কারণ? হ্যাঁ, জল না এটা খাওয়া আমি বা খেতে খেতে জল খাওয়া? আমার কারণের মধ্যে এটাও একটা বাদ পড়ে গেল যে পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োজন, 4 লিটার জল সারাদিনে ব্যবহার করা প্রয়োজন। তবে নুন খাওয়ার পরে সঙ্গে সঙ্গে জল খাওয়াটা ঠিক নয়, তখন জল পিপাসা থাকে। আমরা যখন দুপুরে খাবারটা খাই বা পেট ভরে, রাতের খাবারটাও খাই, খাওয়ার পরে জল খাওয়ার ইচ্ছে থাকে, কিন্তু ওই সময় একটু জল কম করে খাবেন। 8 ঘন্টা পরে থেকে আপনি আপনার পিপাসা অনুসারে জলটা পর্যাপ্ত পরিমাণে খাবেন, তাতে খুবই ভালো হয়। কারণ আমরা প্রথমে যে মিলটা খেলাম, তখনই সেই মিলের সাথে যে সেই খাবারের সাথে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা গাঢ়ভাবে মিশ্রিত হয়, ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষমতাটা অনেকটা বেশি থাকে এবং ওই খাদ্যটা পাচন করতে সাহায্য করে। আমরা ওই সময় যদি জল একটু বেশি করে খেয়ে ফেলি, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনত্বটা কমে যাবে, কমে গিয়ে পাতলা মতো হয়ে যায়, সেখানে শরীরটা খেয়াতে হজম হতে ব্যাঘাত হয়, পাচনে একটু অসুবিধা। এই জন্য আমরা 8 ঘন্টা পর থেকে খেতে পারি। আর জলটা পর্যাপ্ত পরিমাণে খাবেন। জল খেতে কোনো নিষেধ নেই। জল যত পরিমাণ খাবেন তত পরিমাণ আপনার ইউরিন আউটপুটটা ভালো হবে। ইউরিন আউটপুটটা ভালো হলে শরীর থেকে বর্জ্য পদার্থটাও বেরিয়ে যায়। খুব সুন্দর। এরপরে ডাক্তারবাবু থেকে আরেকটু জেনে নেব যে আমরা এখন দেখি এই গ্যাসের সমস্যার জন্য মানুষজন মেডিকেল থেকে গিয়ে নিজের ইচ্ছা মতো ওষুধ কিনে খাচ্ছে। তার কোন ওষুধ খেলে তার সুদ হবে কিচ্ছু বলছে না, জানছে না, নিজের ইচ্ছা মতো একটা ওষুধের নাম জেনেছে, সেটাই নিয়ে এসে ইচ্ছা মতো খাচ্ছে। এটা আমাদের জন্য কতটা ক্ষতিকারক? এটা আমিও দেখেছি যে কোনো রুগী এসে বলছে আমাকে ক্যান্ডিডা বা উমেশ দেন, কি জন্য খাচ্ছে বা কি জন্য খাবে সেটা কিন্তু আলোচনা করছে না, কিন্তু সরাসরি এসে ওই ওষুধের নামটা বলে ওষুধ, আবার অনেকে মেডিকেল দোকান থেকে ওগুলো কিনে নিচ্ছে। এইগুলো আমার মনে হয় এটা ঠিক না। কারণ গ্যাস অ্যাসিডিটি সবসময় শরীরের মধ্যে হয় না, কিন্তু যখন গ্যাস অ্যাসিডিটি হবে তখনই গ্যাসের ওষুধ খাওয়া প্রয়োজন। আর যখন গ্যাস সাধারণভাবে আমাদের শরীর নিজে থেকে হজম করবে বা নিজে থেকে তার ব্যালেন্সটা করবে, এই অ্যাসিড ক্ষারের ব্যালেন্সটা করতে পারবে, তখনই আমার কোনো বডিতে কোনো ওষুধ প্রয়োজন হয় না। কিন্তু এখানে আমরা দেখেছি মানুষ আগে থেকে গ্যাস হওয়ার ভয় থেকে আগে থেকে একটা করে গ্যাসের ওষুধ নিয়মিত খেয়ে যায়। কেন না, বিগত কয়েকদিন আগে বা কিছুদিন আগে তার একটা গ্যাসের সমস্যার কারণে পেটে ব্যথা বা পাতলা পায়খানা কোনো একটা রোগ হয়েছিল, তার কারণে সেই আতঙ্কের জন্য রেগুলার বেসে একটা করে গ্যাসের ওষুধ খেতে থাকে। এগুলো একটা অভ্যাসে পরিণত হয় এবং এই গ্যাসের ওষুধ খাওয়ার ফলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নিঃসরণ বা বিভিন্ন এনজাইমের নিঃসরণ কম বেশি হয়ে যায়।
ফলে আরো ক্ষতি হয়, এবং ওই গ্যাসের ওষুধ খেতে খেতে এমন একটা অভ্যাস তৈরি হয়ে যায়, এই গ্যাসের ওষুধ নিয়মিত ভাবে নিতে হবে, না হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি পরিমাণে মিশ হতে পারে। এর ফলে নিয়মিত ভাবে ওটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তাই এগুলো গ্যাসের ওষুধ যতটা ক্রিয়া করে তার সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়াও যতটা রয়েছে, তার কারণে গ্যাসের ওষুধ সবসময় খাওয়া উচিত না। আর গ্যাস পেটের মধ্যে তৈরি হয়, আর পেটের মধ্যে অনেকগুলো অর্গান রয়েছে, লিভার থেকে, কিডনি থেকে শুরু করে প্যানক্রিয়াস, গলব্লাডার, আরো অনেকগুলো সিদ্ধান্ত বেদান্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে। কিন্তু এই পেটের মধ্যে এই কোনো প্রবলেম হলেই আমরা সাধারণ মানুষ ভেবে থাকি যে গ্যাস থেকেই প্রবলেম হচ্ছে, আমরা গ্যাস খেয়ে বসে থাকি। কিন্তু এই বিষয়টা যখন পেটের সমস্যা আসবে, আমি বলবো আপনাকে একটা কোনো ডাক্তার পরামর্শ নেওয়া, যে আমার পেটে এইরকম সমস্যা হচ্ছে। ডাক্তারবাবু আইডেন্টিফাই বা ডায়াগনোসিস করে দেখবেন যে আপনার পেটে কোন দিকটা কি সমস্যা হয়েছে, সেই মতো আপনাকে ওষুধ সাজেশন দেবে। তারপরে সেই ওষুধটা যেমন সাজেশন দেবেন সেই মতো খাওয়া উচিত। নিজের মতো করে পেটের যে কোনো সমস্যাতে আপনার গ্যাসের ওষুধ খাওয়াটা, এটা খুব বোকামি এবং ভুল। অবশ্যই আমরা এখন দেখি পাড়ার মুদি দোকানেও গ্যাসের ওষুধ পাওয়া যায়, সেখান থেকেও লোকে কিনে, মানুষজন কিনে নিয়ে ইচ্ছা মতো খেয়ে ফেলে। আর এর ফলে কি হয়, মানে যখন একটা ওষুধ খেতে খেতে দীর্ঘদিন আর সেই ওষুধ কাজ করছে না, পেশেন্ট এসে আবার পাওয়ার বেড়ে যাচ্ছে, সেখানে কাজ হবে কি করে? দীর্ঘদিন অপব্যবহার করছে, মানে যেখানে প্রয়োজন নেই সেখানে বেশি পরিমাণে খেয়ে ফেলছে। তারপরে এবারে আমি কোনো একটা নিমন্ত্রণ বাড়ি খেতে যাব, আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম না, যদি আমার অ্যাসিডিটি বেড়ে যায়, সেই কারণের জন্য, এই আতঙ্কের কারণে আমরা গ্যাসের ওষুধ বেশি পরিমাণে খেয়ে ফেলি, তাতে আমাদের শরীর উপকার নেই। এই অ্যালোপ্যাথিক মেডিসিন সাধারণত কোনো রোগ তৈরি হওয়ার পরে এই ব্যবহার করা ভালো, আগে থেকে ব্যবহার না করাই। একদম অবশ্যই। খুব সুন্দরভাবে ডাক্তার আমাদের আজকে একটা সহজ ভাবে বুঝিয়ে দিলেন যে গ্যাস কেন হয়, বা এই যে আমরা ওষুধ যথেষ্ট ভাবে খাচ্ছি এগুলো ঠিক নয়। আপনারাও এটা একটু মেনে চলার চেষ্টা করবেন, কারণ ডাক্তারবাবু যে কথাগুলো বললেন সেগুলো একটু মেনে চলার চেষ্টা করুন। দেখবেন, আশা করি আপনাদের গ্যাসের সমস্যা অনেকটা সুরাহা হবে। তারপরে যদি না হয়, ডাক্তারবাবু আছেন, আপনারা সঠিক পরামর্শ নিয়ে তারপরে ওষুধ খান। আর সবাই ভালো থাকবেন। অন্যদিন অন্য একটা টপিক নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবো। নমস্কার।